প্রথমেই জন সিনার কথা বলি। আর জন সিনার সাথে কার্ট অ্যাঙ্গেলের ম্যাচ হবে কিনা সেটা কার্ট অ্যাঙ্গেলকে কোশ্চেন করা হয়, এবং আপনারা জানেন কার্ট অ্যাঙ্গেল এবং জন সিনার যে হিস্টোরি সেটা অনেক কঠিন ছিল, এবং জন সিনার যে কেরিয়ার ছিল ডাব্লিউডাব্লিউ সেটার ফার্স্ট ম্যাচ কিন্তু কার্ট অ্যাঙ্গেলের এগেনস্টে ছিল, এবং কার্ট অ্যাঙ্গেল এটা মন থেকে চাইতো যে তার যে লাস্ট ম্যাচটা হবে রিটায়ারমেন্ট ম্যাচ সেটা জন সিনার সাথেই হোক। এবং রেসলম্যানিয়া 35-এ আমরা কাকে দেখেছি? ব্যারন কর্বিনকে দেখেছি। তো কার্ট অ্যাঙ্গেলকে যখন কোশ্চেন করা হয়, কার্ট অ্যাঙ্গেল একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড কথাটা বলে। সে বলে, না ভাই, আমার সবকিছু ডান, আমি আর রেসলিং করতে পারবো না বিকজ অফ দ্য সার্জারিজ যে হয়েছে তার। আর আপনারা জানেন 4-5টা সার্জারি হয়েছে কার্ট অ্যাঙ্গেলের, এবং সামনে তার শোল্ডার রিপ্লেসমেন্টও হবে। মানে ফিজিক্যালি সে অনেক সমস্যায় আছে, আর সে সামনে গিয়ে কি করবে আসলে জানা নেই। সে এমনিতে অনেক অসুস্থ, এবং সে ডিরেক্ট বলেছে যে না, আমি জন সিনার সাথে আর ম্যাচ করব না। আর কার্ট অ্যাঙ্গেল বলে দিয়েছে আমার লাস্ট ম্যাচটাই ব্যারন কর্বিনের সাথেই ছিল, আর এর জন্যই হয়তো কার্ট অ্যাঙ্গেল অনেক বেশি স্যাড। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলবো আপনাদের, আমি এটা শেয়ার করে নিই, রকের একটা মুভি ছিল সেটা একদম ফ্লপ হয়েছিল, আর সেই ফ্লপের যে দুঃখ সেখান থেকে কনভার্টে সে খুশির খবর বের করেছে। আর এটা আমি আপনাদের এক্সপ্লেন করি। আপনারা যারা মুভি টুভি ফলো করেন আপনারা জানেন রকের যে মুভি রেড ওয়ান সেটা রিলিজ হয়েছে, এবং সেটা মনে হয় বক্স অফিসেও গিয়েছে। মানে যেখানেই যাক, আমার তো সেখানে কোনো লেনদেন নেই, কিন্তু সেইখানে যে ডোমেস্টিক কালেকশন, মানে ফার্স্ট ডে ওপেনিং এ যে কালেকশনটা এসেছে সেটা কিন্তু অনেক বেশি স্ট্রাগল করেছে। আর সেটা অনেক বেশি না যতটা তারা এক্সপেক্ট করতেছিল, এবং যত বাজেট এই মুভিতে দেওয়া হয়েছিল সেটার তুলনায় একদম কম টাকা প্রথম দিন ইনকাম করেছে। আর একটা কথা বলি, রিসেন্টলি আমি যতটুকু জেনেছি রকের যে মুভি রিসেন্ট টাইমে যেগুলো সে প্রডিউস করতেছে সেটা অত বেশি চলতেছে না আগে যেমনটা চলতো। আর এটার জন্য লোকরা এটা বলতেছে রকের কি কনসেন্ট্রেশন এখন হলিউড থেকে ডাব্লিউডাব্লিউ তে আসতেছে। ডেফিনেটলি এটা শিফট হতে পারে। আর এটা কেন বললাম, ইভেনচুয়ালি তার তো টাকা কামাতে হবে। সে যদি হলিউডে অত বেশি এখন সাকসেসফুল না হয়, এখন যদি সে ওইভাবে বিজনেসটা না করতে পারে হলিউডে, অবশ্যই তার অপশন আছে ডাব্লিউডাব্লিউ, এবং তার যত ফোকাস সে শিফট করবে হচ্ছে ডাব্লিউডাব্লিউ তে। আর এটার মানে হলিউড থেকে রক সোজা ডাব্লিউডাব্লিউ তে চলে আসতেছে, এবং হলিউডে আপনারা তাকে অনেক লম্বা একটা ব্রেক দেখতে পারেন, এবং একটা লম্বা পিরিয়ডের জন্য রককে আপনারা ডাব্লিউডাব্লিউ তে সার্ভ করতে দেখতে পারেন। মানে এটা হচ্ছে স্যাড আপডেটের থেকে খুশির একটা আপডেট হওয়া। আর আমি পার্সোনালি রককে চাই হলিউড ছেড়ে চলে আসুক, সে যেন টোটালি ডাব্লিউডাব্লিউ তে একদম সময় দেয় আগের মতো। আর আরো একটা কথা বলি, ইনক্লুডিং রোমান রেইন্সকে আমি চাই না সে যাক, কারণ রোমান রেইন্স অনেক আগে বলেছিল সে চলে যাবে, মানে তার আর 3 বছরের মতো আছে, তারপরে সে হলিউডে শিফট হবে। আপনাদের কি মনে হয় আমাকে জানাতে পারেন। এরপরে আজ থেকে 8 বছর আগের কথা বলি, আর তখন আমি আমার বাসার ছাদে কবুতর নিয়ে অনেক বেশি সময় কাটাতাম। আর সেই দিনটা আমার স্পষ্ট মনে আছে, আমি ওই সময় বাসায় এই ম্যাচটা লাইভ দেখেছিলাম রাতে। আর এই ম্যাচটা হচ্ছে গোল্ডবার্ড এবং ব্রক লেসনারের, সেটা অবশ্যই সার্ভাইভাল সিরিজের। আর ওই সময় গোল্ডবার্ডের কি ইমপ্রেশন ছিল, আমাদের তো অনেক পুরনো একটা মেমোরি ছিল গোল্ডবার্ডের, যে আমরা তাকে দেখেছি আগে, সে একজন বড় মাপের লেজেন্ড। কিন্তু ওনাকে যখন সামনাসামনি আমি ব্রকের সাথে ফিউড করতে দেখেছি আমার একটু অন্যরকম ফিল হয়েছিল। আর সে যখন ব্রক লেসনারকে ফালিয়েছিল আমি অবাক হয়ে গেছিলাম, কারণ ওই সময় ব্রক লেসনারকে আসলে কেউ ওইভাবে ডমিনেট করতে পারতো না, আর সেই সময় থেকে ইম্প্যাক্ট পড়েছিল। আর আমি বলবো এখন পর্যন্ত যে ফ্যানরা মনে করে যে গোল্ডবার্ড অনেক শক্তিশালী একটা রেসলার, এর জন্যই যে ব্রক লেসনারকে সে মাঝখান দিয়ে এসে ডমিনেট করেছিল। আর আমি বলবো সে এমন ভাবে ধুয়েছে, আপনার যদি নিজের মুখটা ওয়াশরুম থেকে ধুয়ে চলে আসেন এর মধ্যেই দেখবেন ম্যাচটা শেষ হয়ে গিয়েছে। আর একটা বার দেখেন 8 বছর হয়ে গিয়েছে, আমার মনে হয় আমি আরো কয়েকটা বছর আগেই দেখেছি। এরপরে যেটা বলবো সেটা আমি অনেকদিন ধরে জানতে চেয়েছিলাম, এবং আমি এটা যখন জানতে পেরেছি আপনাদের সাথেও শেয়ার করব। আপনারা গেবেল স্টিভসনকে চিনেন, যে কিনা টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল, সে আমেরিকার জন্য জিতেছিল, এবং কত বেশি হাইপ হয়েছিল ওই সময় আপনারা তো জানেন। এবং তাকে যখন ডাব্লিউডাব্লিউ সাইন করেছিল আমরা তো সবাই ভেবেছিলাম সে বড় একটা স্টার হবে, এবং সে বলেছে কি চলেছিল বা কি হয়েছিল ডাব্লিউডাব্লিউ তে। এবং গেবেল স্টিভসন বলে যে এই টাইমটা সঠিক ছিল না, এবং সে ম্যাচিওর মাইন্ডে কিছু কথা বলে। সে কিন্তু ডাব্লিউডাব্লিউর এগেইনস্টে কোনো কথাই বলেনি। এক কথায় অনেকে আছে ডাব্লিউডাব্লিউ থেকে চলে গেলে অনেক কথাই বলে, এখানে সে কোনো কথাই বলেনি। এবং সে বলে একবার যদি সেই সময়টা আসে তাহলে ভালো একটা অপরচুনিটি আসতে পারে, আর এমনটাই গেবেল স্টিভসন বলেছে। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এতদিন ছিল এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি আপনাদের বলেছিলাম সিএম পাঙ্ক কমপ্লেক্স কনে এসেছিল, এবং তাকে যখন কোশ্চেন করা হয়েছিল শিল্ডের বিষয়, সেথ রলিন্সের বিষয়, রোমান রেইন্সের
রেসের বিষয় সে খুব ইন্টারেস্টিং অ্যান্সার দিয়েছে এবং সে বলে শিল্ডের সময় থেকে আমি রোমিন এবং স্যাথ রলিন্সকে জানি এবং যখন এদের রিলেশনশিপের কথা আসে যে আমার রোমিন রেন্সের সাথে রিলেশন কেমন এবং স্যাথ রলিন্সের সাথে রিলেশন কেমন সেই জিনিসটা বলার জন্য একটাই তরিকা আছে, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে স্টোরি লাইন দেখানো। দেখেন সিএম পাঙ্ক এখানে কিচ্ছু বলেনি, আর আপনারা যদি একটাবার ভালো মতো দেখেন সিএম পাঙ্কের বিষয়ে আমরা কোনো কিছু আসলে টের পাইনি। সিএম পাঙ্ক তো অলরেডি স্যাথ রলিন্সের সাথে একটা ফিউড ইনভলভ হয়ে গিয়েছে, সেখানে ঠিক আছে যে কথাবার্তা বললে খারাপ হবে না, কিন্তু কখনো সিএম পাঙ্ক এমনটা রোমান রিন্সের বিষয়ে বলেনি যে তার রিলেশন কেমন। হ্যাঁ, তারা একজন আরেকজনের অনেক বেশি প্রশংসা করেছিল, কিন্তু কেমন তারা একজন আরেকজনের প্রতি রিলেটেড ফিল করে সেটা কিন্তু তারা বলেনি। আর এখন পর্যন্ত যদি সিএম পাঙ্ক এটা না বলে তার মানে যত মশলা সবকিছু সে রেডি করে রেখেছে, সময় মতো সে দিবে এবং রেসিপি তৈরি করবে। আই মিন স্টোরি লাইনের কথা রোমান রিন্সের সাথে। এক কথায় রোমান এবং সিএম পাঙ্কের যে ফিউড হবে সেটার জন্য হয়তো সে সেভ করে রেখেছে। আর আমি আপনাদের হয়তো বলেছি রোমান রিন্স হলিউডে যেতে চায়, আমি বলবো তার আসলে জায়গা কই। ডাব্লিউডাব্লিউতে এত ফিউড এত ম্যাচেস পেন্ডিং আছে যে সেগুলো এখন ফ্যানরা দেখতে অনেক বেশি ইন্টারেস্টেড আছে, আর সেগুলো তো অবশ্যই ডাব্লিউডাব্লিউ করবে। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ কোনো অপরচুনিটি মিস করতে চায় না। আর যদি সেই হিসাবে বলি রোমান রিন্সের টাইম অনেক বেশি লম্বা। এরপরে দেখেন এখনকার সময় আমরা কি বলি, আমাদের যে ইন্টারেস্ট সেটা বেবি ফেসের থেকে হিল টার্নে অনেক বেশি ঝুঁকে আর কি। কিন্তু স্যাথ রলিন্সের এখানে একটু কন্ট্রোভার্সিয়াল ওপিনিয়ন আছে। সে বলে আমি যখন ডাব্লিউডাব্লিউ তে দেখি আমার মনে হয় হিল ডিপার্টমেন্ট মানে হিলসের যে ডিপার্টমেন্ট সেখানে অনেক কিছু ল্যাক করতেছে, এবং সে বলে আমি অনেক জায়গায় দেখেছি আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ তে আরো বড় হিল দরকার এবং আমরা মিস করতেছি একটা ভালো লেভেলের হিলকে। এমনটা স্যাথ রলিন্স বলেছে, একটাবার চিন্তা করে দেখেন। আর আমি এটা নর্মালি নিব না যে স্যাথ রলিন্স বলতেছে হিল ডাব্লিউডাব্লিউ তে ভালো না বা ভালো কাজ করতেছে না। আমার মনে হয় তার ভিতরে যে চিন্তাটা বা তার ভিতরে যে ইচ্ছা সেটা জাগতেছে যে তার আবার সেকেন্ড টাইম হিল হতে হবে। এবং সে বলেছিল আজকালকার সময় হিল হওয়া খুবই ইজি, মানে স্যাথ রলিন্সের হিল হওয়ার চান্স তো বেশি না, কিন্তু ক্রিয়েটিভলি যদি পুশ করে সিএম পাঙ্ক এবং স্যাথ রলিন্সের ফিউডে তাহলে তাকে হিল ক্যারেক্টারে দেখতে পারেন। আর যদি স্যাথ রলিন্সের হিল এবং ফেসের কথা বলি আমার কাছে বেটার আসলে হিলই মনে হয়। এরপরে টুইটারে একটা ইউজার আছে, সে ইন্টারেস্টিং অনেক কিছু বের করেছে যে রক এসেছিল সে 1 2 3 করেছিল সেটার বিষয়। আর এটা অনেক বেশি সিরিয়াস এমনটা না, আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সে প্রথমে বলে রকের 3 ফিঙ্গার মানে 3টে স্ট্রাইক এবং 3 নাম্বার স্ট্রাইকে সবকিছু শেষ, যেমনটা ইউটিউবে হয়। যদি আপনার চ্যানেলে 3টে স্ট্রাইক হয় তাহলে আপনার চ্যানেল শেষ। এবং এমনটাই রক বলতেছে 3টে স্ট্রাইক আমার তরফ থেকে আসবে। প্রথম জিনিস রোমান টাইটেল হেরেছে, ব্লাড লাইন থেকে চলে গিয়েছে। সেকেন্ড, সে কোডি রোডসের সাথে টিম আপ করেছে ব্যাড ব্লাডে। এবং 3 নাম্বার যে ভুলটা রোমান রিন্স করতে যাচ্ছে সেটা হচ্ছে স্যাথ রলিন্সের সাথে ওয়ার গেমে পার্টিসিপেট করা। চিন্তা করেন সিনটা কিভাবে বসে গেল। রোমানের সাথে রক টিম আপ করেছিল এগেইনস্টে যাওয়ার জন্য কোডি রোডস এবং স্যাথ রলিন্সের, আর রোমান রিন্স হয়তো ভুলে গিয়েছে যে সে এই দুইজনের সাথে টিম আপ করতেছে। আর সে তো কোডি রোডসকে নিয়ে ট্যাগ টিম ম্যাচও করেছে, আর অলরেডি সে স্যাথ রলিন্সকে নেওয়ার জন্য ব্লাড লাইনকে কনভিন্স করার জন্য অনেক কিছুই করেছে। আর অবশ্যই রক এই সিচুয়েশনে কেমন রিঅ্যাক্ট করবে, আর এই রিঅ্যাক্টটাই WrestleMania 41 এ লিড করবে রোমান রিন্স এবং রকের সিঙ্গলস ম্যাচের। আর হতে পারে এমন একটা পসিবল ডাইরেকশন যেভাবে ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় না এমন ভাবেই করবে, বাট হতে পারে। এরপরে আমি আপনাদের এমন কিছু কথা বলবো যেটা হয়তো আপনাদের আনকমফোর্টেবল করবে না, আর যদি এটা আনকমফোর্টেবল হয় স্পেসিফিকলি এটার উপরই মানুষ কমফোর্টেবল হবে। সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ শো এর কি রেটিং হতে যাচ্ছে। আপনারা যারা 2014 এবং 18 যারাই দেখেছেন টিভি পিজি সবসময় চলেছে। আর পিজি কেন বলে, যখন পিজি এরা ছিল অ্যাডভার্টাইজাররা ফ্রেন্ডলি যেন অনেক বেশি অডিয়েন্স ট্যাপ করতে পারে, এবং ডাব্লিউডাব্লিউ আগে যে এজি এর জিনিসগুলো দেখাতো অ্যাটিটিউড এরাতে সেগুলো তারা দেখাতে পারতো না পিজি এরাতে। কিন্তু নেটফ্লিক্সে যখন ডাব্লিউডাব্লিউ সব শো গুলো হবে সেটা রেটিং আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি বলবো মানডে নাইট রয়ের থেকে স্ম্যাকডাউন আগে চলে যাচ্ছে। মানডে নাইট রয়ের জন্য টিভি 14 লেখা, 14 এজের উপরে যারা আছে তাদের জন্যই এই শোটা। তারপর স্ম্যাকডাউনের কথা বলি, সেটা হচ্ছে TVMA মানে ম্যাচিওর অডিয়েন্স। আর যারা ম্যাচিওর অডিয়েন্স তাদের জন্য স্ম্যাকডাউনটা বেটার হবে। আর যদি নেক্সট এর কথা বলি সেটা হচ্ছে টিভি পিজি। আর এই তিনটার মধ্যে যদি মেইন প্রোগ্রামের কথা বলি, তিনটার মধ্যে নামের সাথে এক একটা ট্যাগও লেগে গিয়েছে। আর ডাব্লিউডাব্লিউ প্রত্যেকটা শোতে কিন্তু এমনটা করবে না। ডাব্লিউডাব্লিউ যে লিমিট সেটা অনেক বেশি হয়েছে আগে থেকে। আর অনেক ফ্যানরা আছে এই যে টিভির যত কিছু আছে সবকিছুর একটা জিনিসই মানে বের করে ওইসব জিনিসের রেটিং বাড়তেছে, তার মানে মজাই হবে ওইসব জিনিস
জিনিস হবে, কিন্তু মজাটা ওইভাবে না, সবভাবেই ডাব্লিউডাব্লিউ দেখাবে। যেমন অনেক বেশি ব্রুটালিটি হবে এবং ডাব্লিউডাব্লিউ তে অনেক ব্লাডও দেখতে পারেন আপনারা। তো এই হিসেবে 2025 সাল থেকে ডাব্লিউডাব্লিউ সব শো দেখতে পারবেন এইভাবে। আর এখানে ডাব্লিউডাব্লিউ অনেক কিছু করবে। আর ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।